হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি অমরেন্দ্র ঘোষ আর তোমরা দেখছো লেখাপড়া ইউটিউব চ্যানেল। তো আজ আমরা পরীক্ষাগারে কীভাবে ডাইনাইট্রোজেন প্রস্তুত করা হয় সেটা নিয়ে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে বলে রাখি যে এই যে চ্যাপ্টারটা মানে এই যে পার্টিকুলার অংশটা তোমরা পড়ছো পরীক্ষাগারে ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কত বিক্রিয়া রয়েছে, কত কিছু রয়েছে। এ সমস্ত কিছু মুখস্থ করবে কীভাবে বা মনে রাখবে কীভাবে। তো এটা তোমাদের জন্য সহজ করার জন্য আমি একটা স্ট্র্যাটেজি ফলো করতে তোমাদের বলবো। সেই স্ট্র্যাটেজিগুলোর মধ্যে প্রথমটা হলো যে জিনিসটা তোমরা তৈরি করবে সেটা সম্পর্কে আগে জানতে হবে, অর্থাৎ তার ভৌত ধর্ম। তো আমাদের ফার্স্ট পয়েন্ট আসছে তার ভৌত ধর্ম। সেটা কীরকম দেখতে, বাইরে থেকে কীরকমভাবে আমরা সেটাকে অবজার্ভ করতে পারছি, গন্ধ কীরকম, বর্ণ কীরকম, এটা জলে কীরকমভাবে গলে বা মানে দ্রাব্যতা যেটা বলে আর কি। তারপরে এর ঘনত্ব, আয়তন, এই সমস্ত কিছু নিয়ে আমাদের প্রথম পয়েন্ট আসছে ভৌত ধর্ম। যেটা তৈরি করছি সেটা সম্পর্কে বাহ্যিক বৈশিষ্ট্যগুলো জানা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ব্যবহার। আমরা যে জিনিসটা তৈরি করতে চাইছি সেটা কী জন্য তৈরি করব, এটা প্রশ্নটা মনে আসা স্বাভাবিক। তো এই ব্যবহার থেকে আমরা বুঝতে পারবো যে কেন আমরা সেই জিনিসটা তৈরি করব। থার্ড পয়েন্ট আসছে যে নীতীয় সমীকরণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্ট্যান্ট। কারণ তোমরা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো ফলো করলে বুঝতে পারবে যে এই নীতীয় সমীকরণ থেকে অনেক কোশ্চেন থাকে, মানে প্রত্যেক বছরে কোনো না কোনো কোশ্চেন থাকে। কোনো একটা ধরে সমীকরণ যেখানে দুই বা ততোধিক বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করছে, নিয়ে প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ তৈরি করছে। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট তাপমাত্রা অর্থাৎ উষ্ণতা, চাপ, এই সমস্ত কিছু মেনটেন করা হয়। এইটাই যদি তুমি গুছিয়ে লেখো ভাষায়, সেটাকে বলবো নীতি। ঠিক আছে, মানে ফর এক্সাম্পল A+B বিক্রিয়া করে C+D তৈরি করছে, আর ধরে নিচ্ছি T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বিক্রিয়া হচ্ছে, তাহলে বলবো T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় A+B পরস্পরের সাথে বিক্রিয়া করে C+D উৎপন্ন করছে। এই জিনিসটা কথায় ভাষায় প্রকাশ করাটা হচ্ছে নীতি, আর সমীকরণটা তো সমীকরণই। তো নীতির সমীকরণ আমাদের গেল থার্ড পয়েন্ট। যে জিনিসটা তৈরি করলাম সেটা তো আমাদের সংগ্রহ করতে হবে, রাইট? তাহলে আমাদের ফোর্থ পয়েন্ট আসছে সংগ্রহ বা আবদ্ধীকরণ বা কালেকশন, যেটা বলবো তুমি। ফোর্থ পয়েন্টটা হচ্ছে তাহলে আমাদের সংগ্রহ। খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এরকম কোশ্চেনও থাকে পরীক্ষায়, যেন ফর এক্সাম্পল অ্যামোনিয়া কীভাবে তোমরা কী করবে, সংগ্রহ করবে। তো এইটা গেল আমাদের ফোর্থ পয়েন্ট। ফিফথ পয়েন্ট যেটা আসছে সেটা আরও ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে রাসায়নিক ধর্ম। দেখো পরীক্ষায় এরকম কোশ্চেন দেবে না যে এই গ্যাসটার বা এই যৌগটার দুটি রাসায়নিক ধর্ম লেখো। এটা ছোটো ছোটো কোশ্চেন। অনেকগুলো রাসায়নিক ধর্ম আছে, তার মধ্যে কোনো একটা বলবে এই রাসায়নিক ধর্ম থেকে কোনো একটা প্রশ্ন তুলে দেবে, যে কোনো একটা রাসায়নিক ধর্ম থেকে প্রশ্ন তুলে দেবে। এ বলবে এটা কেন হয়, এটা বিক্রিয়া করে কেন, এটা কেন কালো হয়, এটা কেন সাদা হয়, এই ধরনের কোশ্চেন। ঠিক আছে, কনসেপচুয়াল কোশ্চেন। এই জন্য তোমরা যদি আমার ভিডিওগুলো ফলো করো তাহলে এই কোশ্চেনগুলো ট্যাকেল করা খুবই সহজ হবে। তাই 5টা মেন পয়েন্ট তোমাদের ভালোভাবে রেডি করে রাখতে হবে। নিয়ে একটা ভালো করে নোট বানাও, দেখি একটা ভালো নোট বানাও, যেখানে 5টা পয়েন্ট একদম এই সিকোয়েন্স ফলো করবে। তোমাদের এই সিকোয়েন্স ফলো করার ফলে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে এবং অবশ্যই পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবে এই সিকোয়েন্সটা ফলো করে। তো বেশি কথা না বাড়িয়ে এইবার আরম্ভ করছি আমরা পরীক্ষাগারে নাইট্রোজেন কীভাবে প্রিপেয়ার করব। তাহলে এই আগে যে সিকোয়েন্সটা দেখলাম সেই সিকোয়েন্সে প্রথমে কী ছিল, ভৌত ধর্ম। ঠিক, তাহলে ভৌত ধর্ম প্রথম আসছে বর্ণহীন গন্ধহীন, মানে এটার কোনো কালার হয় না। N2 কীরকম দেখতে হয়, এটা হচ্ছে N2, যেখানে দুটো নাইট্রোজেন পরস্পরের সাথে 3টি বন্ধনে যুক্ত থাকে, আর প্রত্যেকটা নাইট্রোজেনে একটা করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, যেটা বিক্রিয়া বন্ধনে অংশগ্রহণ করেনি। এবার বর্ণহীন গন্ধহীন গেল, জলের দ্রাব্যতা কম, মানে এটা জলে কম গলে, সোজা কথায়। নাইট্রোজেন তোমরা ছোটো থেকেই পড়ে এসছো যে এটা বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে, প্রায় 78%। ভাবা যায় এতগুলো গ্যাস রয়েছে, তার মধ্যে 78% নাইট্রোজেন গ্যাস রয়েছে।
কেন একবার কোনো ভেবে দেখেছো? কারণ নাইট্রোজেন গ্যাসটা অত্যন্ত স্থিতিশীল হয়। এর মধ্যে 3টে বন্ধন আছে দুটো নাইট্রোজেনের মধ্যে। একটা বন্ধন ভাঙা সহজ, 2টি বন্ধন ভাঙা তার থেকে একটু কঠিন, 3টে বন্ধন ভাঙা তো আরও কঠিন। এই কারণে N2 গ্যাসটা অত্যন্ত স্থিতিশীল হয় এবং বাতাসে অলমোস্ট 80% থাকে। সেই কারণে এটা গ্যাসীয় অবস্থাতেই প্রেফার করে থাকতে। এটা এই কারণে গ্যাসীয় অবস্থাতেই থাকতে প্রেফার করে, গ্যাসীয়। তাহলে সে চাইবে কেন জলে দ্রবীভূত হতে? সেটা গ্যাসীয় অবস্থাতেই স্থিতিশীল, ঠিক তো? তবে দ্রাব্যতা কম, দ্রবীভূত হয়, ঠিক আছে, অল্প পরিমাণ হলেও দ্রবীভূত হয়, এটা হচ্ছে ব্যাপার। নেক্সট পয়েন্ট ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে বর্ণহীন গন্ধহীন গেল, জলে দ্রাব্যতা গেল, স্ফুটনাঙ্ক -195.8 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, স্ফুটনাঙ্ক এই সমস্ত ব্যাপার তোমাদের নিশ্চয়ই জানা আছে যে যখন, আচ্ছা এক মিনিট, সরি, তরল যখন গ্যাসীয়তে পরিণত হয়, যে উষ্ণতায় এই পরিবর্তনটা হয়, অবস্থান্তরণটা হয়, সেটাকে আমরা বলছি, যে উষ্ণতায়, সেই উষ্ণতাটাকে আমরা বলছি স্ফুটনাঙ্ক। সেই উষ্ণতাটা বলছি আমি স্ফুটনাঙ্ক। উষ্ণতা স্থির থাকবে, অবস্থা পরিবর্তন ঘটে যাবে, তরল থেকে গ্যাসীয়তে পরিণত হয়ে যাচ্ছে, যে উষ্ণতায় হচ্ছে তাকে বলছি আমি স্ফুটনাঙ্ক। এবার ওই উষ্ণতা দিয়ে কিন্তু গ্যাসীয়টা তরলে পরিণত হয়, ঠিক আছে? মানে ফর এক্সাম্পল জলটা বাষ্প পরিণত হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, সেই 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিন্তু আবার জলীয় বাষ্পটা জলে পরিণত হয়, এই উষ্ণতাতেই গ্যাসীয়টাও তরলে পরিণত হয়, আমি যেটা বলতে চাইছি। তাহলে নাইট্রোজেন মানে N2 এর স্ফুটনাঙ্ক হচ্ছে -195.8 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা মানেটাই বোঝায়, মানে তরল N2 গ্যাসীয় N2 পরিণত হয়, গ্যাসীয় N2 পরিণত হয় কত ডিগ্রি উষ্ণতায়? উষ্ণতা হচ্ছে -195.8 ডিগ্রি সেন্টিগ্রেড। কত কম! কোথায় জলের ক্ষেত্রে 100 ডিগ্রি, আর কোথায় এই N2 ক্ষেত্রে, মানে তরল N2 ক্ষেত্রে -195.8 ডিগ্রি সেন্টিগ্রেড। এত কম থাকার কারণে আমরা এখানে বলবো যে এই শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়, তরল নাইট্রোজেনটাকে শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়। এবার স্ফুটনাঙ্ক করে গেল। নেক্সট পয়েন্ট হচ্ছে এটা হালকা, বায়ুর তুলনায় হালকা হয়, এই জন্য আমাদের এই বায়ুমণ্ডলের নিচের দিকে নাইট্রোজেনটা কম থাকে। যত বায়ুমণ্ডলের উপর দিকে যাব তত এই নাইট্রোজেন গ্যাসের পরিমাণটা ধীরে ধীরে বাড়ে। ওকে, তো এইবার হালকা পয়েন্টে গেল। নিষ্ক্রিয়, এই গ্যাসীয় অবস্থায় অত্যন্ত স্থিতিশীল, আর নর্মাল টেম্পারেচারে তো গ্যাসীয় থাকবেই, কারণ দেখলাম 195.8 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই গ্যাসীয় পরিণত হয়ে আছে, ঠিক আছে? এই উষ্ণতা থেকে যদি কম হয় তখনই সেটা তরলে থাকবে, যখনই এটা হয়ে গেল তখনই সেটা গ্যাসীয়তে পরিণত হয়ে গেল। তাহলে আমাদের নর্মাল টেম্পারেচারে সেটা গ্যাসীয়তে থাকবেই, আর সেটা অত্যন্ত স্থিতিশীল। এই জিনিসটা মনে রাখো, আমি এটা বলে দিচ্ছি, যে যত বেশি স্থিতিশীল হলে সেটা হবে কম সক্রিয়, ঠিক আছে? কম সক্রিয়। নাইট্রোজেন যেহেতু অনেক স্থিতিশীল, তাই এটা সক্রিয়তা অনেক কম, এই কারণে এটাকে বলছি আমি নিষ্ক্রিয়। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। মানে এটা অন্য কারোর সাথে বিক্রিয়া করতে চাইবে না, নিজেতে আগে থেকে স্থিতিশীল, তার থেকে অন্য কারোর সাথে বিক্রিয়া করবে কেন, রাইট? তাহলে এটা গেল আমাদের ভৌত ধর্ম। এবার আসছি ব্যবহারে, কেন ব্যবহার করব এটা আমার জানা দরকার আছে। অ্যামোনিয়া HNO3 তৈরি করতে, অ্যামোনিয়া থেকে আমরা সারও তৈরি করতে পারি, ঠিক আছে? অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি করতে পারি। তাহলে অ্যামোনিয়াটা তৈরি করতে পারি আমরা N2 থেকে, তারপরে অ্যামোনিয়া থেকে আরও অনেক কিছু তৈরি করতে পারি। ফলে একই রকমভাবে HNO3 এখন আমি বোঝাইনি, পরে আবার ভিডিও বানাবো, তখন HNO3 সেখানে ইন ডিটেল আলোচনা করব। তারপরে শীতলীকরণের জন্য অলরেডি ডান, যে তরল N2 এত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই কী হয়, তরল পরিণত হয়। তাহলে আমি তরল নাইট্রোজেন যদি নিই, তাহলে সেটা খুব ভালো শীতলীকরণের জন্য একটা আমার যৌগ হিসেবে কাজ করবে। তারপরে সার তৈরিতে ভেরি ইম্পর্ট্যান্ট, ইউরিয়া, নাইট্রোলিম, অ্যামোনিয়াম নাইট্রেট, এই সমস্ত কিছু সার তৈরি করতে ব্যবহৃত হয় কে? এই ডাইনাইট্রোজেনটা।
নাইট্রোলিম কি একটা জিনিস মেনশন করলাম, একটা নাইট্রোলিম, সেটা আমরা রাসায়নিক ধর্মতে গিয়ে শিখব সেটা কি। ঠিক আছে, বিস্ফোরক তৈরিতে এটাই একটা মানে ডিসঅ্যাডভান্টেজ এই সায়েন্সের ফিল্ডে, যে অনেক কিছু তৈরি করেছে সায়েন্স, তার মধ্যে এটা একটা খুবই নেগেটিভ পয়েন্ট, যে বিস্ফোরক তৈরি করা, যেটা কোনো মানে হয় না। আমার যেটা মনে হয় আর কি, যে এই বিস্ফোরক এই সমস্ত তৈরি করার কোনো মানে হয় না, কত মানুষ সে মৃত্যু ঘটে অকারণে। তো এখানে এই বিস্ফোরকটা তৈরি করতে সাহায্য করে ট্রাইনাইট্রোজেনটা, যেমন RDX, তোমার নাম শুনেছ বাবরে, RDX, এটা কী একটা নাম আছে, ফুল ফর্ম রয়্যাল ডিমোলিশন এক্সপ্লোসিভ, এর মানে কিছু একটা নাম আছে। এই RDXটা তৈরি করতে নাইট্রোজেনটা সাহায্য করে। এখানে আসলে RDXের মধ্যে নাইট্রোজেন সিঙ্গেল বন্ধন থাকে, এখানে মধ্যে কি থাকে, নাইট্রোজেন সিঙ্গেল বন্ধন, অর্থাৎ এক বন্ধন থাকে। এবার এক বন্ধন স্থিতিশীল নয়, সে চাইবে দ্বিত্রিবন্ধন করতে, এই কারণে এটা ভেঙে যায়। এরকমভাবে প্রচুর নাইট্রোজেন বন্ধন থাকে, সেটা ভাঙতে শুরু করে, এটা করার চেষ্টা করে, নাইট্রোজেন গ্যাস করার চেষ্টা করে, তখন প্রচুর পরিমাণে শক্তি বেরিয়ে যায় এবং সেই শক্তিটা বুঝতে পারছো, বমে ইউজ করা যেতে পারে। তো এটা গেল আমাদের ভৌত ধর্ম এবং ব্যবহার। এবার আমরা দেখব নীতি, সমীকরণ, তারপর কীভাবে কালেক্ট করতে পারি, এবং রাসায়নিক ধর্ম। তো প্রথমে সমীকরণটা দেখা যাক, মানে কি কি বিক্রিয় পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থটা তৈরি করছে। এটা দুটো ধাপে সম্পন্ন হয়, তাহলে এটা হচ্ছে 2 স্টেপ রিয়াকশন, 2 স্টেপ বা দুটো ধাপে সম্পন্ন হওয়া বিক্রিয়া, 2 স্টেপ। প্রথম যে স্টেপটা, সেখানে কি কি নাম হয়, সোডিয়াম নাইট্রাইট, অ্যামোনিয়াম ক্লোরাইড, এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে অ্যামোনিয়াম নাইট্রাইট আর সোডিয়াম ক্লোরাইড। কি হয় ব্যাপারটা, এই সোডিয়াম নাইট্রাইটটা যদি দেখি, সোডিয়ামটা +1 জারণ অবস্থায় আছে, তাহলে নাইট্রাইটটা -1 জারণ অবস্থায় থাকবে, স্বাভাবিক ব্যাপার। আর এখানে যদি দেখি NH4+, মানে NH4Cl, NH4 এই পুরোটা থাকে +1-এ আর ক্লোরিন থাকে -1-এ। তো কী হবে, এই নাইট্রেটটা এর সাথে যুক্ত হবে আর এই সোডিয়ামটা ক্লোরাইডের সাথে যুক্ত হবে, Na+Cl-, নিয়ে আমার কী দেবে, NaCl, আর NH4+ NO2-, এটা আমাকে দেবে NH4NO2। তো এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে অ্যামোনিয়াম নাইট্রাইট, এটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রাইট। আর ওর সাথে উৎপন্ন হচ্ছে আমাদের খুবই পরিচিত সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ। ওকে, তো এটা গেল প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপে যে অ্যামোনিয়াম নাইট্রাইটটা উৎপন্ন হলো, সেই অ্যামোনিয়াম নাইট্রাইটটা যখন হিট করব, বাইরে থেকে তাপ প্রয়োগ করব, তখন সেটা ভেঙে যাবে, নিয়ে N2 গ্যাস আর H2O2H2O-তে ভেঙে যাবে। কী করে ভাঙছে ভালো করে দেখো, আমি যদি এখানে N2 বার করে দিই, এখানে একটা N2 আছে, এখানে একটা নাইট্রোজেন আছে, এখানে একটা নাইট্রোজেন আছে, তাহলে প্রথমে কী বেরিয়ে গেল, N2 বেরিয়ে গেল। আমি বলতে চাইছি যে এরকম, এর মনে রাখার আমি টেকনিকটা বলে দিচ্ছি, এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন, N2 বেরোবে, এটা মাস্ট। তাহলে নাইট্রোজেন গেল, N2 বেরিয়ে গেল, তাহলে কী হলো, H4O2, এরকম কিছু হয় না কিন্তু আসলে। তো আমি কি করতে পারি, এটা যদি আমি 2H2O করে দিই, তাহলে দেখো দুটো অক্সিজেন হয়ে গেল, H4 দুটো হাইড্রোজেন, 2 × 4 হাইড্রোজেন। তাহলে আমি এরভাবে মনে রাখতে পারি যে নাইট্রোজেন যখন গ্যাসটা বেরোবে তখন 2 অণু H2 উৎপন্ন হবে। এইবার এই অ্যামোনিয়াম নাইট্রাইটটাকে যখন হিট করব, তখন নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। আমি কিন্তু শুধুমাত্র যদি অ্যামোনিয়াম নাইট্রাইট যেটা অ্যাভেলেবেল আছে সেটাকে যদি হিট করি, তাহলে কিন্তু এক্সপ্লোশন হয়ে যাবে, কারণ এটা খুবই স্বতঃস্ফূর্ত বিক্রিয়া।
এ কারণে কী করা হয়, আগে এদের মধ্যে বিক্রিয়া করানো হয়, নিয়ে ধীরে ধীরে এটা উৎপন্ন হয় এবং ধীরে ধীরে এটা ভাঙে নিয়ে নাইট্রোজেন গ্যাস এবং ধুমনু জলে উৎপন্ন করে। একবারে অ্যামোনিয়াম নাইট্রেটকে গরম করে দিলে উৎপন্ন হবে, কিন্তু এক্সপ্লোশন হয়ে যাবে, ভেঙে যাবে, এত তাপ উৎপন্ন হবে। তো তাহলে এটা দুটো ধাপে সম্পন্ন হচ্ছে দুটো বিক্রিয়াটা। এইবার আমি সংগ্রহ করব কীভাবে, তাহলে আমাদের এরপর পয়েন্ট হচ্ছে সংগ্রহ করব কীভাবে। এই পাশে দেওয়া ছবিটাই দেখতে পারবে, ভালোভাবে দেখো যে প্রথম যে অংশটা রয়েছে এই একটা রাউন্ড বটম ফ্লাস্কের মতো, মানে গোলতল একটা পাত্রের মতো, সেখানে আমার সোডিয়াম নাইট্রাইট অ্যামোনিয়াম ক্লোরাইডটা মেশানো আছে। তারপর ধীরে ধীরে হিট করছি নিচে, অ্যামোনিয়াম নাইট্রাইট যখন উৎপন্ন হবে সেটা ধীরে ধীরে ভাঙবে, নিয়ে উৎপন্ন করবে নাইট্রোজেন গ্যাস এবং ধুমনু জল। সেই নাইট্রোজেন গ্যাসটা এই নলের মধ্য দিয়ে গিয়ে যখন একটা পাত্র রয়েছে যেখানে একটা নল রয়েছে, নলটার একটা প্রান্ত একটা মুখ খোলা, যে মুখটা খোলা সে মুখটা দিয়েই কিন্তু ডোবানো আছে আর ওপর দিকটা বন্ধ আছে। এবার যখন নাইট্রোজেন গ্যাসটা পাইপ দিয়ে যাবে তখন জলের মধ্য দিয়ে গিয়ে ওই নলের উপরে গিয়ে সঞ্চয় হবে, অর্থাৎ এখানে জলের নিম্ন অপসারণের দ্বারা আমরা নাইট্রোজেন গ্যাসটাকে সংগ্রহ করতে পারছি। তাহলে এটা গেল আমাদের নীতি সমীকরণ এবং কীভাবে সংগ্রহ করব। এবার যে নীতিটা আমি উপরের দিকে ফাঁকা রেখেছিলাম আর কি, সে নীতিটা তোমরা লিখবে কিভাবে, মানে ভাষায় গুছিয়ে লিখবে, সেটা তোমাদের ওপরে দায়িত্ব। সমীকরণটা আমি বলে দিয়েছি, সেই সমীকরণে কী কী বিক্রিয়ক রয়েছে তারা বিক্রিয়া করবে, নিয়ে তারপর উৎপন্ন করবে কি সেটা তোমরা লিখবে। তারপরে যে বিক্রিয়াজাত পথ উৎপন্ন হচ্ছে পরের ধাপে সেটা ভেঙে যাবে, নিয়ে নাইট্রোজেন গ্যাস এবং ধুমনু জল উৎপন্ন করবে। এরকমভাবে নিজের ভাষায় লিখবে নীতি পার্টটাতে। তো এই রাসায়নিক ধর্মগুলো যেটা আমি লিখেছি, যেটাকে আমি সিম্পলিফাই করার চেষ্টা করেছি অনেকটাই, যে প্রথম যেটা হলো আমার রাসায়নিক বিক্রিয়া ম্যাগনেসিয়াম, ধাতব ম্যাগনেসিয়াম। এই ধাতব ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রোজেন গ্যাসের বিক্রিয়ায় আমার উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম নাইট্রাইট Mg3N2। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রোজেন গ্যাসের বিক্রিয়ায় আমার উৎপন্ন হবে Mg3N2 অর্থাৎ ম্যাগনেসিয়াম নাইট্রাইট। সেই ম্যাগনেসিয়াম নাইট্রাইটকে যদি আমি জলে গুলি, একটা পাত্রের মধ্যে আমি জল নিয়েছি, তার মধ্যে আমি এই ম্যাগনেসিয়াম নাইট্রাইটটাকে দিয়েছি, জল নিয়েছি অর্থাৎ জলের সঙ্গে এর বিক্রিয়া হবে, উৎপন্ন করবে কি ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড আর অ্যামোনিয়া গ্যাস। তাহলে কত রকম পদ্ধতি আছে অ্যামোনিয়াকে তৈরি করার, পদ্ধতি কোনো শেষ নেই, ঠিক আছে। তো এইবার তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে N2 + O2 = বা অ্যারো 2NO। নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন গ্যাস যদি বিক্রিয়া করায় তাহলে উৎপন্ন হবে 2NO। কিন্তু এরকম চটপট হবে না, ঠিক আছে, এটা চটপট হবে না, কারণ এখানে একটা কন্ডিশন হচ্ছে বিদ্যুৎ স্ফুলিঙ্গের সাহায্যে তাপমাত্রা প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড করে নেওয়া হয়, অত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই বিক্রিয়াটা হয়। এটা একটু মনে রাখো, এই বিক্রিয়াটা মনে রাখো, একটু পরেই দরকার পড়বে আবার, ঠিক আছে। N2 + O2 = 2NO, এই বিক্রিয়াটা একটু পরেই আবার দরকার পড়বে। নেক্সট পয়েন্ট, এটা বলার কিছু মানে হয় না, কারণ এটা অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, কি না নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন 1:3 অনুপাতে যুক্ত হয়। কন্ডিশনটা কি 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 200 অ্যাটমসফিয়ার চাপ, আয়রন অনুঘটকের উপস্থিতিতে 2 অণু অ্যামোনিয়া উৎপন্ন করে। এটা একটা তাপদায়ী বিক্রিয়া, এখানে তাপ উৎপন্ন হয়। তো এটা আমাদের খুবই পরিচিত হেবার পদ্ধতি, ঠিক আছে। আশা করি তোমরা আমার আগের ভিডিওটা দেখেছো, মানে আগের ভিডিও তার আগের ভিডিও, ঠিক আছে, 3 নম্বর ভিডিওটা। তো এটা হচ্ছে অ্যামোনিয়ার নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া কীভাবে অ্যামোনিয়া তৈরি করবো, এটা খুবই ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় এই হেবার পদ্ধতিটা। নেক্সট হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড CaC2 সাথে N2 বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বামাইড উৎপন্ন হয়। এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বামাইড সেই ক্যালসিয়াম কার্বামাইডটাকে এই বিক্রিয়ায় একটা গরম স্টিম উৎপন্ন হয়, অর্থাৎ গরম জলীয়বাষ্প।
সেই গরম জলীয়বাষ্প মানে কি, জল তো আছে তার মধ্যে, সেই জলের সঙ্গে এই ক্যালসিয়াম কার্বোমাইডের বিক্রিয়া হয়, উৎপন্ন করে চুনাপাথর আর অ্যামোনিয়া। আবার অ্যামোনিয়া উৎপন্ন হলো, তাহলে অ্যামোনিয়া কত রকমভাবে তৈরি করা যায়, এটা হচ্ছে ব্যাপার। তো এই যে উৎপন্ন হলো না ক্যালসিয়াম কার্বোমাইড আর এই জিনিসটা কার্বন, এটা ধূসর কার্বন হয়, হ্যাঁ এই কার্বনটা ধূসর হয়, এই মিশ্রণটাকে বলছি বা এই মিক্সচারটাকে আমি বলছি নাইট্রোলিম। এটাকে সার হিসেবে ব্যবহার করা হয়, যেটা আমি অলরেডি প্রথমে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ভিডিও আই হ্যাড মেনশনড। এবার এই নাইট্রোলিমটা আমরা সার হিসেবে ব্যবহার করি। তার এই চারটে ভালোভাবে রাসায়নিক ধর্ম খাতায় লেখো, এবং অবশ্যই আমি যেগুলো বললাম সেগুলো তোমরা একটু হলেও নিচে লিখে দেবে, ঠিক আছে, নিচে একটু মেনশন করে নেবে জিনিসগুলো, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা দেখেছিলাম যে বাতাসে অনেক নাইট্রোজেন আছে, প্রায় 78% নাইট্রোজেন আছে, কিন্তু এই নাইট্রোজেনটা আমাদের উদ্ভিদ বা প্রাণীরা সরাসরি গ্রহণ করতে পারে না। প্রথমে এটাকে আবদ্ধকরণ হতে হবে মাটিতে। সেই মাটি থেকে যখন পুষ্টিরস শোষণ করবে উদ্ভিদটা, তখন সেই নাইট্রোজেনটা উদ্ভিদ দেহে প্রবেশ করবে এবং সে নিজের খাদ্য তৈরি করতে সাহায্য করবে। সেটা এবার অন্য একটা জীব খাওয়ার পরে তার দেহে নাইট্রোজেনের পরিমাণটা দেখা দেবে। এবার নাইট্রোজেনটা বেশি পরিমাণে ঢুকলে হবে না, কারণ খুবই ক্ষতিকারক, ঠিক আছে। এবার উদ্ভিদ কী করে, বেশিরভাগ নাইট্রোজেনটাকেই পুষ্টিকর মানে খাদ্যতে পরিণত করে, তাদের খাদ্যতে পরিণত করে, এবার সেটা এবার জীবন ধারণ করতে জীবেরা গ্রহণ করতে পারে। তো এইবার তাদের নাইট্রোজেনকে আবদ্ধকরণ হতে হবে। কি হয়, যখন বিদ্যুৎ চমকায় আকাশে, তারপরে বৃষ্টি হয়, তখন কি হয়, বাতাসের মধ্যে নাইট্রোজেন আছে, তো অক্সিজেন আছে, এরা বিক্রিয়া করতে শুরু করে, কারণ সেখানে আমার বিদ্যুৎ স্ফুলিঙ্গ আছে। বিদ্যুৎ স্ফুলিঙ্গ এই 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কন্ডিশনটাকে পূরণ করে দেয়। এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, এটা উৎপন্ন হলো নাইট্রিক অক্সাইড। এবার এটা গ্যাসীয় পদার্থ, বাতাসের মধ্যে অক্সিজেন আছে, অক্সিজেন কী করে, একে জারিত করে NO2 উৎপন্ন করে। আমি বলেছিলাম আগে যেন জারণ বিজারণ বিক্রিয়ার যে একটা ভিডিও বানিয়েছিলাম আমি, ওটা যদি না দেখে থাকো তাহলে এখনই গিয়ে দেখো, ওখানে আমি খুবই ক্লিয়ারলি এটা কনসেপ্টে ক্লিয়ার করেছি। যদি কোনো একটা যৌগ অক্সিজেন গ্রহণ করে তাহলে কি হয়, তা জারণ হয়। তাহলে এখানে অক্সিজেন গ্রহণ করেছে, আগে একটা অক্সিজেন ছিল, এখানে একটা গ্রহণ করে নিয়েছে, NO2 হয়ে গেছে, তাহলে এটা জারণ হয়েছে। তাহলে অক্সিজেন একে জারিত করছে, নিয়ে NO2 উৎপন্ন করছে। এবার বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে জল আছে, জলের সঙ্গে এবার এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের বিক্রিয়া হবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড সাথে জলে বিক্রিয়া হবে, নিয়ে উৎপন্ন হবে আমার নাইট্রিক অ্যাসিডটা এবার বৃষ্টির সাথে মাটিতে এসে পড়বে। আর মাটির মধ্যে থাকে অনেক ক্ষারীয় পদার্থ, ক্ষারের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় সবসময় লবণ উৎপন্ন হয়, ঠিক আছে। আর নাইট্রোজেনে আবদ্ধকরণ হয় নাইট্রেট লবণ হিসেবে, নাইট্রেট যৌগ হিসেবে। নাইট্রোজেন ঘটিত যৌগ মানে কী বোঝায়, নাইট্রেট, নাইট্রাইট, এই সমস্ত কিছু। তো নাইট্রেট যৌগ হিসেবে মানে লবণ হিসেবে সেটা মাটিতে আবদ্ধকরণ হয়। এভাবে এই চক্রটা চলতে থাকে। এবার মাটিতে নাইট্রোজেনের পরিমাণটা যদি না হতো তাহলে কোনো একটা জমিতে মানে উদ্ভিদ জন্মাতে পারতো না, কারণ নাইট্রোজেন একটা খুবই গুরুত্বপূর্ণ মূল তাদের জীবন ধারণের জন্য, ঠিক আছে। তাহলে যে জমিটায় অনুর্বর বলে, সে সমস্ত জমিতে মনে রাখতে হবে সেখানে নাইট্রোজেনের পরিমাণটা কম, তখন নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করে, অর্থাৎ অজৈব সার প্রয়োগ করে নাইট্রোজেনের পরিমাণটা বাড়িয়ে নিতে হয়। তো আজকের ভিডিওতে আমরা নাইট্রোজেন গ্যাসের সম্পর্কে আলোচনা করলাম, বা ডাইনাইট্রোজেন বলতে পারো, ডাইনাইট্রোজেনের সম্পর্কে আলোচনা করলাম। কোনো ডাউট থাকলে তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন পড়তে থাকো, শিখতে থাকো।